নমস্কার, TV9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা শুরু করছি আজকের TV9 স্পেশাল। গতকাল রেজাল্ট আউট হয়েছে। গোটা দেশের সঙ্গে সকলের নজর ছিল এ বাংলায় কি রেজাল্ট হয়, আর সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের জয় জয়কার। 29টা আসন তৃণমূল কংগ্রেসের, 12টা আসন অবশ্যই বিজেপির দখলে, আর একটা আসন কংগ্রেসের দখলে। গত কয়েকদিন ধরে যদি আমরা দেখি যে এই যে 7 দফা ধরে নির্বাচন হলো, তার আগে অনেকগুলো বিষয় সামনে এসেছে। সেটা হতে পারে শিক্ষা দুর্নীতি, সেটা হতে পারে রেশন দুর্নীতি, সেটা হতে পারে আবাস দুর্নীতি, আবার সন্দেশখালির মতো ইস্যু, অথবা বামেরা সবসময় যে বিষয়টা নিয়ে সোচ্চার হয়েছেন, কর্মসংস্থান। এরা যে কর্ম নেই একেবারে, তার জন্যই বহু মানুষ পরিযায়ী হয়ে অন্য রাজ্যে চলে যাচ্ছেন কাজের খোঁজে। এই সমস্ত ইস্যুগুলো কিন্তু সরকার বিরোধী, বা আরো নির্দিষ্ট করে বললে তৃণমূল কংগ্রেসের বিরোধীরা সামনে এনেছিল। কিন্তু এই ইস্যুগুলো কোনোটাই কাজ করলো না। করলো কি? ফ্যাক্টর হলো না। কোনটা ফ্যাক্টর হলো? লক্ষ্মীর ভান্ডার। অর্থাৎ এই যে সরকারের, মানে রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেসের ওয়েলফেয়ার যে স্কিমগুলো রয়েছে, সেই স্কিমগুলোই সব থেকে বড় ফ্যাক্টর হলো। আমাদের মা বোনেরা, হিন্দু বলুন, মুসলমান বলুন, শিখ বলুন, খ্রিস্টান বলুন, ওবিসি বলুন, প্রত্যেকেরাই যারা 500 টাকা পেতেন, 1 এপ্রিল থেকে তাদের 500 টাকা বেড়ে যাচ্ছে। তারা 1000 টাকা করে সকলে পাবে। আমরা তো খুব খুশি যে আজকে আমাদের রেজাল্ট বেরানোর আগে আমরা লক্ষ্মী ভান্ডার মেসেজ চলে এসছে যে সবার ফোনে 1000 টাকা করে ঢুকে গেছে, যার জন্য আমরা ভীষণ খুশি। আমাদের দিদির পাশে এরকম সারা জনম যেন থাকতে পারি। দিদির মতন মানুষ হয় না। দিদি যা করেছে কেউ এরকম করবে না। দিদি সারা জীবন থাকবে, সারা জীবন। আজকে স্বাস্থ্যসাথী, এই যে কত মানে গরিব মহিলা, তারা 500 টাকা থেকে 1000 টাকা পাচ্ছে, তাদের কত সুবিধা হচ্ছে। স্বামীদের কাছে টাকা চেতে হচ্ছে না। রূপশ্রীর জয়, লক্ষ্মীর ভান্ডারের জয়, কন্যাশ্রীর জয়। লক্ষ্মী ভান্ডারের ওদের ভান্ডার অনেকটা ভর্তি করেছে, নাহলে এতটা কম হতো না। লক্ষ্মীর ভান্ডারের জয় জয়কার পেছনে অঙ্কগুলো কি? কাটাছেঁড়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এই বিশ্লেষণ আমরাও করব। TV9 বাংলার সবার আগে সব তথ্য আপনাদের সামনে তুলে ধরে আজকের এই কাটাছেঁড়া এই বিশ্লেষণ থাকছে এই স্পেশালে। আর আমার সঙ্গে অবশ্যই এই বিশ্লেষণ করার জন্য যিনি আছেন, তিনি প্রথম দিন থেকে আমাদের সঙ্গে ছিলেন, আমাদের ডেটা মশাই। প্রথম দিন থেকে যে বিষয়গুলো সামনে এনেছেন, যে তথ্যগুলো আমাদের সামনে সহজ সরল করে বুঝিয়ে দিয়েছেন, সেগুলো দেখা গেছে মিলেও গেছে। ডেটা মশাই এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন। ডেটা মশাই, তোমার থেকে যদি একটু বুঝে নেওয়ার চেষ্টা করি যে সত্যিই তো চাকরি থেকে শুরু করে সন্দেশখালি এতগুলো ইস্যু আমরা দেখলাম, একটা একটা করে তোমার সঙ্গে কথা বলবো। তার আগে আমার যেটা বারবার মনে হয়েছে, বিরোধীরা, বিশেষত শাসক দলও বারবার বলেছে যে বিজেপির ক্ষেত্রে সাংগঠনিক একটা দুর্বলতা রয়েছে এ রাজ্যের ক্ষেত্রে। সেটাই কি আরো বেশি করে সামনে এলো এবার? দেখো, ওয়েস্ট বেঙ্গলের ইলেকশনের যে প্যাটার্ন, সেখানে যে সাংগঠনিক ক্ষমতা যদি না থাকে তখন কিন্তু ইলেকশন জেতা খুব মুশকিল, ভোট করাতে হয়। এবার তুমি যদি দেখো ক্যান্ডিডেট সিলেকশনে যদি দেখো, তোমার কলকাতা সাউথ, তুমি তো বসেই আছো মানে সল্টলেকে, তুমি কলকাতা সাউথ কাছাকাছি, তুমি যদি দেখো কলকাতা সাউথে কে ক্যান্ডিডেট না, আগের বারে যিনি রায়গঞ্জের এমপি ছিলেন। কলকাতা নর্থের কে ক্যান্ডিডেট? কিছুদিন আগে টিএমসি থেকে তাপস রায় এলেন, উনি ক্যান্ডিডেট। ব্যারাকপুরে কে ক্যান্ডিডেট? অর্জুন সিং, বিজেপি ক্যান্ডিডেটে জেতা, টিএমসিতে গিয়েছিল, টিএমসি টিকিট দেয়নি বলে বিজেপির ক্যান্ডিডেট। তো তুমি যদি দেখো মানে এরকম তুমি ভুরি তুমি মেদিনীপুরের কে ক্যান্ডিডেট না, আসানসোল থেকে অগ্নিমিত্রা পাল হঠাৎ করে একদিন এলেন ক্যান্ডিডেট। বর্ধমান দুর্গাপুরে তোমার কে ক্যান্ডিডেট? মেদিনীপুরে যিনি এমএলএ ছিলেন উনি চলে গেলেন দুর্গাপুরে ক্যান্ডিডেট। তো এখানে কি হচ্ছে, তোমার যদি লোকাল লেভেল লিডার, লোকাল লেভেল সংগঠন না থাকে, কিন্তু ওয়েস্টবেঙ্গলে ইলেকশন করানো, ভোটে জেতাটা খুব মুশকিল। এবং তোমার দেখো যে লাস্ট 2019-এ লোকসভা ভোটে একটা 18টা সিট পেয়ে একটা ব্যাপক সাফল্য পায় বিজেপি। তারপরে কিন্তু 21-এর যে অ্যাসেম্বলি ইলেকশনে সেই রেটে সাফল্যটা ধরে রাখতে পারলো না। তারপরে পঞ্চায়েত ইলেকশনে কিন্তু একটা গ্রামাঞ্চলে একটা দেখবে ধস নামে, যে সংগঠনের পঞ্চায়েত ইলেকশনে ভালো করেনি, এবং আফটার পঞ্চায়েত ইলেকশন কিন্তু সংগঠনটা বেশ ক্ষয়িষ্ণু হয়ে যায়। এই জনাদেশের পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য ছিল বা আমাদের যেটা আশা ছিল
সেই সংখ্যা পশ্চিমবঙ্গে আমরা পাইনি। আমরা এগোতে পারিনি এই গত 3-4 বছর, সেটা আজকে ভাবা দরকার আছে কেন দাঁড়িয়ে গেছি এক জায়গায়। যে গতিতে আমরা এগোচ্ছিলাম সারা দেশে তো আলোচনার বিষয় ছিল, তো আমার মনে হয় কোথাও না কোথাও ফাঁক থেকেছে, লড়াই সেভাবে হয়নি, সব কর্মীরা নামেনি, এটা নিয়ে চিন্তাভাবনা করার দরকার আছে। এই বিষয়ে আমরা পার্টির মধ্যে আলোচনা করব। অবভিয়াসলি রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব আমারই, সব ডিসিশন হয়তো আমি নিতে পারি না, কিন্তু দায় আমাকে নিতে হবে। বিজেপির উইকনেসটা কি হয়ে গেছে? বিজেপি দেখো কতগুলো সিট এসেছে, 12খানা সিট, তার মধ্যে 6খানা এসেছে মানে নর্থ বেঙ্গলে। তো ওয়েস্ট বেঙ্গল বিজেপির এই পারফরমেন্সটাকে আমি যদি ডিফাইন করি, আমি 4টে শব্দে কিন্তু ওয়েস্ট বেঙ্গল বিজেপিকে আমি ডিফাইন করতে পারি। সেটা হচ্ছে, একটা তোমার উত্তরবঙ্গ, যে উত্তরবঙ্গে বিজেপি স্ট্রং, তৃণমূলের অর্গানাইজেশন খারাপ, নাম্বার 1 উত্তরবঙ্গ। নাম্বার 2 মতুয়া। তুমি দেখো বনগাঁ রানাঘাট এই দুটো সিট মতুয়া বেল্ট, এখানে কিন্তু বিজেপি ভোটটা পেয়েছে। সিএ যে ইমপ্লিমেন্টেশন যেন হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু বিজেপি ভোটটা ধরে রাখতে পেরেছে। নাম্বার 3 হচ্ছে মাহাতো ভোট, যেটা পুরুলিয়া জঙ্গলমহলে যেটা আছে, স্পেশালি পুরুলিয়া সিটে যেখানে 30%-এর মতো মাহাতো ভোট, সেই সিটটা পেয়েছে। বিষ্ণুপুর সিটটাও তোমার পেয়েছে। এবং তারপরে হচ্ছে 4th যে নামটা হচ্ছে সেটা হচ্ছে শুভেন্দু অধিকারীর জন্যই কিন্তু তোমার তমলুক আর কাঁথি পেয়েছে। তাহলে এর বাইরে মানে কলকাতা বেল্টে তোমার মানে অর্গানাইজেশনের সেরকম স্ট্রং কিছু নেই, সেরকম কোনো ইস্যু নেই, কোনো কমিউনিটির এগেনস্টে তোমার মানে সেরকম অ্যাপিল নেই। এইটা কিন্তু বিজেপির কিন্তু একটা বড় একটা উইকনেস, যে উইকনেসটাকে বিজেপিকে কাটাতে হবে, না হলে কিন্তু পরের ইলেকশনে কিন্তু সাফল্য পাওয়াটা কঠিন হবে। ডেটামশাই, এই যে তুমি লোকাল লেভেলের কানেকশনের কথা বলছো, যদি আমি সন্দেশখালী ইস্যু ধরি, তাহলে সেখানে আমরা দেখেছি একেবারে মহিলারা সামনের সারিতে এসে পথে নেমে প্রতিবাদ করেছেন। তাহলে এটা তো একেবারে আঞ্চলিক, একেবারে লোকাল স্তরের একটা প্রবলেম, এবং যারা এর মধ্যে রয়েছেন এই আন্দোলনের মুখ হিসেবে যাদেরকে আমরা দেখেছি, তারা কিন্তু একেবারে সাধারণ মানুষ, ওই এলাকার মানুষ। এবং এই সন্দেশখালী প্রসঙ্গ আমরা বারবার করে প্রধানমন্ত্রী শেষ যতগুলো জনসভা করেছেন প্রত্যেকটাতে দেখেছি ওখানকার যিনি প্রার্থী তাকে তিনি স্বয়ং ফোন করেছেন। এগুলো ম্যাটার করলো না? না দেখো, সন্দেশখালীর আমি তোমরা কম্পেয়ার করছি যে আগের মানে কোন ইস্যুতে ইম্প্যাক্ট পড়েছিল ইলেকশনে। যেমন মনে করো সিঙ্গুরের ইনসিডেন্ট, সিঙ্গুরে কিন্তু একটা ফেস ছিল তাপসী মালিক, এবং তার তুমি কিছু মানে তার সঙ্গে যে দুর্ভাগ্যজনক যে ঘটনা হয়েছিল। এখানে কি বলো তো, এইরকম যে পার্টিকুলার ফেস, তার কোনো মানে ইনস্ট্যান্সেস যে এক্স্যাক্টলি হয়েছিল কি, এই ব্যাপারটা কিন্তু একটু ধোঁয়াশা থেকে গিয়েছিল, নাম্বার 1। নাম্বার 2 কি হয়েছে, আমার মনে হয় যে যেখানে দুটো ইনসিডেন্ট সন্দেশখালীর লোকের মধ্যে ডাউট ছিল, কিন্তু দুটো ইনসিডেন্ট এই ইলেকশনের মধ্যে হয়েছিল যেখানে কিন্তু লোককে আরও একটু ডাউটে রেখে দেয়। সেটা হচ্ছে যখন এনএসজি যায় সন্দেশখালীতে বোমা উদ্ধারের জন্য। তো মানে আমি সেই সময় মানে গড়িয়াহাটে ছিলাম, তো আমি দেখলাম যে লোকে খুব দেখছে যে সন্দেশখালীতে এনএসজি আছে মানে খুব বড় কিছু হবে, হয়তো কেউ বলছে RDX পাওয়া যেতে পারে সন্দেশখালীতে, কি খারাপ অবস্থা। কিন্তু তারপরে যে আউটপুটটা এলো যে একটা মানে পেটো বোম, সেটা লোকে হাসছে যে এটা কি হচ্ছে। এবং তারপরে তুমি দেখবে একটা যে ভাইরাল ভিডিও যেটা হয় সন্দেশখালী নিয়ে, যে হ্যাঁ একটা ভিডিওতে হয়, ভিডিওর কতটা সত্যি কি মিথ্যে জানি না, কিন্তু সেই ভিডিওটা ভাইরাল হয়ে যায়, লোকের মধ্যে কিন্তু একটা সন্দেশখালী নিয়ে একটা ডাউট হয়ে যায় যে এটা কি স্টেজ নাকি রিয়েলে কিন্তু কিছু হয়েছে। এবং এখানে যেমন তাপসী মালিকের মতন সিঙ্গুরে আমি যে ইনসিডেন্ট বললাম, সেরকম কোনো ফেস না থাকার কিন্তু একটা কারণের জন্য লোকের মধ্যে কোথাও ডাউট হয়, এবং সেইটা কিন্তু খুব বেশিভাবে সন্দেশখালীর প্রভাব কিন্তু আমরা ইলেকশন দেখতে পাচ্ছি না। বিরাটভাবে প্রভাব পড়েনি তো। যে সন্দেশখালী নিয়ে এত অপপ্রচার কুৎসা আমার মা বোনদের অসম্মান করেছে, সেই সন্দেশখালীতেও আমরা জিতেছি। ডেটামশাই, তাহলে সেক্ষেত্রে এবার যদি আমরা তৃণমূল কংগ্রেসের দিকে দেখাই, তাহলে হচ্ছে এই যে লক্ষ্মীর ভাণ্ডার, যেটা আমি বলছিলাম যে এই মহিলা ভোট ব্যাংক এবং লক্ষ্মীর ভাণ্ডার 1000 টাকা করে পেয়ে যাওয়া, এটারই একটা সুফল তৃণমূল কংগ্রেস পেল। হ্যাঁ ডেফিনেটলি, দেখো সেটা তো পেয়েছে। তুমি যখন কোনো কাজ করো তার একটা ইম্প্যাক্ট করবে। এখন তুমি দেখো মহিলা পার্সেন্টেজ ভোটার, মানে আমি যদি মানে প্রথম 3টে ফেজের ইলেকশনে আমি যে রেজাল্টটা বলি, 18টা সিটে গিয়েছিল, এবং সেখানে তুমি দেখবে 14টা সিটে মহিলারা বেশি ভোট করেছে। তো মহিলারা তো বেশি ভোট করেছে, এবং সেখানে তুমি যদি দেখো মহিলাদের মধ্যে 2021-এ কিন্তু মহিলাদের ভোটে কিন্তু মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়েছিলেন। এবারে কিন্তু সেই ট্রেন্ডটা বজায় থাকছে যে মহিলাদের ভোটটা কিন্তু তৃণমূল কংগ্রেসের দিকে আছে, ডেফিনেটলি কাছে। নাম্বার যেখানে বলছে প্যান অ্যাক্রস, মানে অ্যাটলিস্ট তুমি যদি মানে মুর্শিদাবাদে, মালদা, মানে উত্তরবঙ্গটা ছেড়ে দাও, তারপরের থেকে যে এরিয়াটায় মানে নিচের দিকে সাউথে যদি নেমে চলে আসো, মানে মালদা দক্ষিণ থেকে তুমি যদি মানে পুরো কলকাতা অবধি চলে আসো, এই জায়গায় কিন্তু মহিলা ভোটটা একটা ভালো সংখ্যায় পেয়েছে, এবং তার জন্যই তৃণমূল কংগ্রেস এরকম একটা খুব দারুণ একটা পারফরমেন্স করলো।
আরেকটা বিষয় যেটা মশাই দেখো, এই ক্ষেত্রে যদি আমরা দেখি যে সংখ্যালঘু ভোট ব্যাংক, এটাও তো তৃণমূল কংগ্রেসের কাছে একেবারে গেছে। এই সংখ্যালঘু ভোট ব্যাংক মানে এই সিএ, এনআরসি, যে বিষয়গুলো তৃণমূল কংগ্রেস বারবার করে প্রচার করতে চেয়েছেন, সেই বিষয়গুলো অনেক বেশি করে গ্রহণযোগ্য, যুক্তিযোগ্য বলেই মনে হচ্ছে সাধারণ মানুষের। বা আমি যদি আরো স্পেসিফিক ভাবে বলি, সংখ্যালঘু ভোটারদের, দেখো সংখ্যালঘু ভোট আমার কিন্তু যেটা মনে হচ্ছে 2021-এর তুলনায় আমি যতগুলো আপাতত যত ডেটা দেখেছি, তুমি দেখো মালদা উত্তর, রায়গঞ্জ, এই দুটো সিটে ডেফিনেটলি সংখ্যালঘু ভোট ভাগ হয়েছে, ঠিক আছে। এবং তুমি যে সিটটা বসে আছো এখন বারাসাত, সেখানে দেখো আইএসএফ কিন্তু একটা ভালো ভোট পেয়েছে। তো সেই জন্য সংখ্যালঘু ভোট কিন্তু এরকমভাবে একটা মানে পুরোটাই যে মানে 90% 95% পড়েছে, কিন্তু ইনিশিয়াল ডেটা দেখে কিন্তু তা মনে হচ্ছে না। বাংলায় রাজনীতিটা ক্রমশ উদার এবং ধর্মনিরপেক্ষ মানুষের জন্য বিপজ্জনক ভূমি হয়ে উঠছে। এখানে একদিকে সাম্প্রদায়িক বিভাজন হয়, আরেকদিকে প্রলোভন, অর্থাৎ টাকা পয়সা, লক্ষ্মীর ভাণ্ডার, এই একটা করা হয়। আবার উল্টো দিকে আপনি যাবেন, সেখানে আবার হিন্দু বিভাজনের রাজনীতি করা হয়। ফলে আমরা পড়ে গেছি মাঝখানে। মেরুকরণের রাজনীতি, এই জায়গাটা অনেক বেশি করে কি আরো প্রকট হলো, সামনে এলো যে বাংলার মানুষজন কোনোভাবেই এই রাজনীতিকে মেনে নেন না, মেনে নেবেন না। না দেখো, এটা তুমি বাংলা তো আর আলাদা একটা আইল্যান্ড নয়। মানে কি হয়েছে, আগের বার ইলেকশনে কি ছিল, একটা তোমার মেরুকরণ কেন হয়েছিল, বালাকোট ছিল, একটা ন্যাশনালিজমের ফ্লেভার ছিল। এবারে কি হয়ে যাচ্ছে, সেই ফ্লেভারটা নেই, এরকম কোনো ন্যাশনালিজম কোনো ইস্যু মানে ওয়ার বরাস ছিল। হ্যাঁ, তোমার দেখো বাংলা, এটা তো আর বাংলা ইলেকশন, অ্যাসেম্বলি ইলেকশন হচ্ছে না, পার্লামেন্ট ইলেকশন হচ্ছে। তো এখানে কি হচ্ছে যে বাকি জায়গা, তুমি যদি রাম মন্দিরের ইম্প্যাক্ট তুমি দিলে, ফায়দাবাদ যে সিটে রাম মন্দির আছে সেখানে বিজেপি হেরে যাচ্ছে। তার মানে গোটা দেশেই কিন্তু সেরকম কোনো মেরুকরণের কিন্তু মানে অতটা দেখা যাচ্ছে না প্রভাব। ডেটা মশাই আপাতত অনেক ধন্যবাদ। টিভি9 স্পেশাল আপাতত এ পর্যন্তই।